আজকের হরগঙ্গা কলেজের এই যে সম্মানিত শিক্ষক এবং ছাত্র বন্ধু উপস্থিত আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একটু আগে মোহাম্মদ আজম আমাদের বন্ধু, তিনি যে বক্তৃতা করলেন, তারপরে আমি যে বক্তৃতা করতে চাচ্ছিলাম সেটা করাটা অন্যায় হবে এই কারণে যে আমার ধারণা যে আজম অসাধারণ একটা বক্তৃতা দিয়েছেন। কোনো বক্তৃতারই সকল কথার সাথে একমত হওয়ার দরকার নেই, কিন্তু সেটা যে চিন্তার উদ্রেক করে সেটাই জরুরি। এবং আমি নিশ্চিত যে আমার মতো আপনারা সবাই অনেক নতুন নতুন চিন্তার খোরাক পেয়েছেন তার বক্তৃতা। ফলে আমার ধারণা যে আমি নিজে এই পরিমাণে এই মুহূর্তে মানসিকভাবে সক্রিয় আছি আজমের চিন্তাটা নিয়ে, যে আমার নিজের বক্তব্যটা উপস্থাপন করা এখন মুশকিল, 2 ঘন্টার একটা বিশ্রাম লাগবে তার জন্য, কিংবা আপনাদের জন্য সেটা একটা অবিচার হবে। আমার ধারণা যে আজমের বক্তৃতার উপর সে কারণে একই কারণে অবিচার হবে, কারণ এটা আরো বহুক্ষণ ধরে মনের মধ্যে জারিত হবে, হয়তো কয়েক বছর ধরেও। আমি বরং অন্য একটা বিষয় সে কারণে একটা আমার বক্তৃতাটাকে লঘু করে আনি, যাতে অন্তত একটা বক্তৃতা আপনাদের মাথায় ভালো করে থাকুক, আমি বরং কিছু হালকা অন্য উদাহরণে যাই। অন্য উদাহরণ কিরকম, যে আজম আলোচনা করলেন প্রধানত আরোহী চিন্তার সমস্যাটা কি এবং অবরোহী পদ্ধতিতে চিন্তা কিভাবে গঠিত হতে পারবে সেটা কথা তিনি বলেছেন, কিন্তু সেটা উদাহরণ তিনি দেননি। কিন্তু আরোহী পদ্ধতির সমস্যাটা কি সেটা কিন্তু আমরা এখন বুঝলাম। ইতিহাস দেখার দুটো সাধারণ পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা ক্যাটাগরিতে দুটো পদ্ধতি হচ্ছে আপনি একটা লম্বা সময় ধরে ইতিহাস বোঝার চেষ্টা করুন, আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি ইতিহাসের কোনো একটা সূক্ষ্ম অংশকে আপনি হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসে নিচে আতস কাঁচের নিচে ফেলে সেটাকে বড় করে দেখার চেষ্টা করবেন। মানে আমরা একটা হাতি যখন দেখি তখন কি করি, হাতিটার কাছে যাই, হাতিটার লেজ দেখি, পা দেখি, হাতিটা কিভাবে সন্তান লালন পালন করে সেটা দেখি, হাতি কিভাবে খাবার খেয়ে দেখি, এটাও একরকম দেখা। আবার একটা সূক্ষ্ম প্রাণীকে আমরা যদি যখন একটা জীবাণু যদি আমরা দেখতে চাই তখন দেখতে হবে তাকে আরেক রকম পদ্ধতিতে, দুইটাকে একভাবে দেখলে চলবে না। তো আমরা বরং মানে যে পদ্ধতির সমালোচনা আজম করলেন, আমরা সেই পদ্ধতি মনে একটা বিষয় সমালোচনা করলে আজম কিন্তু বলেননি সেটা ভুল, কিংবা সেটা দেখা ছাড়া চলবে না সেটাও কিন্তু আজম বলেননি। বরং আমি ওই দিক থেকে আলোচনাটা একটু করার চেষ্টা করি, যাতে আমার মনে হয় আজমের চিন্তার একটু পরিপূরক অংশ আপনারা পাবেন, যাতে চিন্তা কিভাবে সমন্বিত হতে পারে, আরোহী এবং অবরোহী উভয় সমন্বয়ে কিভাবে আমরা নিজস্ব ব্যক্তিগত পদ্ধতি গড়ে তুলতে পারি, কোন একটা ইতিহাস, কোন একটা ব্যক্তি কিংবা কোন একটা সাহিত্য মূল্যায়ন। একটা অদ্ভুত দেখা, মানে আমি আইনের ছাত্র ছিলাম, তো আইন বিষয়ক যে কোনো লেখা পেলে মানে আগ্রহ নিয়ে পড়ার একটা অভ্যাস ছিল। অনেকদিন আগে মিশেল ফুকো বলে একজন চিন্তাবিদ, ওনার একটা লেখা যোগ করেছিল ট্রুথ অ্যান্ড জুডিশিয়াল ফর্ম নামে। ওটা খুবই জটিল একটা লেখা, ওটার আলোচনা আমি যাচ্ছি না। ওইটাতে একটা অদ্ভুত ধারণার কথা বলা ছিল, যেটা আপনারা যদি ইংরেজি সাহিত্যের ছাত্র বা সাহিত্য বিষয়ে আগ্রহী থাকে, ইডিপাস, রাজা ইডিপাসের গল্প আপনাদের শুনে পড়েছেন। হ্যাঁ, তো ফুকো ইডিপাসের নাটকটা যারা পড়েছেন তাদের ফুকোর শুনতে একটু সহজ করতে হবে। ফুকো বলছেন যে ইডিপাস সম্পর্কে ফ্রয়েড আলোচনা করেছেন কি একটা কমপ্লেক্স নিয়ে, মায়ের সাথে তার সম্পর্ক এবং এই যে নিয়তি দায়িত্ব মানুষ, সেইটার কারণে ইডিপাস প্রজন্মান্তরে আমাদের মধ্যে টিকে গেছে, ইডিপাস ধারাবাহিকভাবে আমাদের মধ্যে এসছে। ফুকো বলছেন না, এটা পুরোটা শুধু না, বরং ইডিপাসের অন্য একটা ব্যাপার আছে। মানে উনি একটা মনস্তাত্ত্বিক জায়গাটাকে বাদ দিয়ে অন্য একটা সমাজতাত্ত্বিক অংশকে গুরুত্বপূর্ণ করে তোলেন। উনি বললেন যে ইডিপাস হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম নাটক আমাদের জানা ইতিহাসে, যেটার মধ্যে জনগণ সাক্ষ্য দিচ্ছে রাজার বিরুদ্ধে। আপনারা দেখবেন কোরাস বলে একটা অংশ আছে, কোরাস সাক্ষ্য দেয়, কোরাস কথা বলে, কোরাস স্মৃতিচারণ করে। উনি বলছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রাচীন গ্রিসের রাজাদের যুগের অবসান হতে যাচ্ছে, এবং এই যে কোরাস, এই যে জনসাধারণ তারা সাক্ষ্য দিবে, তারা কথা বলবে, তারা সত্য কি এটা নির্ধারণ করবে, তারা শাস্তি দিবে। এইটা হচ্ছে একটা নতুন যুগ আমরা এই ইডিপাস নাটকের মধ্যে পাচ্ছি। খেয়াল করেন যে এটার মধ্যে একটা অবরোহী অংশ আছে, কিন্তু একটা আরোহী অংশ কিন্তু আছে, একটা গোটা সময়কে আসলে উপর থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি। এবং এটার কথা ফুকো বলে আপনারা বলছেন যে এই যে গ্রিসের নতুন ধরনের একটা সমাজ তৈরি হচ্ছে, যেখানে পুরোনো আমলের, আজকে একটা বই দেখলাম আমাদের যেগুলো আছে তার কাছে, ওইটাতে ওই চিন্তাগুলো অন্যভাবে একটা আলোচনা করা আছে। প্রাচীন গ্রিক, প্রাগৈতিহাসিক গ্রিক এবং ঐতিহাসিক গ্রিকের চিন্তার মধ্যে একটা পার্থক্যের একটা বড় কারণ হচ্ছে যে একটা পুরনো বিস্তৃত রাজতন্ত্র যেটা ইডিপাসের স্মৃতির মধ্যে আছে, সেটা বিদায় হয়ে আমাদের স্মৃতিতে প্রধানত আছে কিন্তু এথেন্সের গণতন্ত্রের দর্শন।
আমাদের স্মৃতিতে আছে এথেন্সের দর্শন চর্চা, এথেন্সের থিওরিক্যাল চর্চা, এগুলোর কথা। কিন্তু এই নাটকের মধ্যে থেকে আমরা জানি যে সেটার একটা রূপান্তরের ইতিহাস আছে। ওই ইতিহাস নাটকের মধ্যে সেই কাহিনীটা আসলে একটা বিমূর্ত ভাবে বলা আছে বলেই সেই নাটকটা নাটক হিসেবে আমাদের ফুকোর এই চিন্তার মধ্যে কিন্তু আবার অন্য একটা সমস্যা আছে। ফুকো বলতেছেন যে এই যে একটা চিন্তার একটা পদ্ধতি আমরা আবিষ্কার করলাম ইডিপাসের মধ্যে, এটা প্রাথমিক গ্রিসের একটা আবিষ্কার, এবং যেটা গ্রিসের সভ্যতার পরাজয়ের সাথে সাথে যেটা বিলুপ্ত হলো, মানে সাক্ষ্য দিয়ে আর সত্য প্রমাণ হয় না। মধ্যযুগে আমরা ইউরোপে দেখবো যে ফুকো বলছেন, এবং এটা খুবই সত্য, আপনারা আমাকে টলস্টয়ের উপন্যাসের মধ্যে জিনিসটা দেখবেন যে কোনটা কিছু ঠিক না বেঠিক সেটা কিভাবে নির্ধারণ হয়? ডুয়েল লড়ে। আমি আপনি যুদ্ধ করব, যুদ্ধে যে জিতবে তার দাবি সত্য। আপনারা এটা কিন্তু আইভানের মতো একটা প্রায় তুলনামূলক আধুনিক উপন্যাসের মতো দেখবেন যে লড়াই করছে, যুদ্ধ করে ঠিক করছে, ওর দাবি ঠিক না আমার দাবি ঠিক, আমি মিথ্যা কথা বলছি না ও সত্য কথা বলছে। এবং উনি দাবি করছেন যে মধ্যযুগের পরে পুঁজিবাদের বিকাশের মধ্য দিয়ে আবারও সত্য নির্ধারণ করার যে এই যে গ্রিক পদ্ধতি, যে সাক্ষ্য দিয়ে সাবস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে, আমরা আইনের ভাষায় যে কথাগুলো বলি সাক্ষ্য, নিদর্শন, প্রমাণ ইত্যাদি দিয়ে ঠিক করা হলো যে আছে আবার সত্যকে। এটা হচ্ছে পুঁজিবাদ, গণতন্ত্র, পুলিশি ব্যবস্থা, এগুলো আসার পর। এই কথার মধ্যে কিন্তু পুরোটা সত্যতা নাই। আজম বারবার যে কথাটা বলছেন যে আমাদের পশ্চিমা চিন্তা মুক্ত হয়ে আমাদের নিজেদের মধ্যে তাকানোটা দরকার, এটা খুব জরুরি। আপনারা খেয়াল করেন, যখন আমরা বলি যে অন্তত 2 জন মুসলমানের সাক্ষ্য লাগবে চাঁদ দেখা গেছে কিনা, তখন আসলে আমরা কি করি? তখন আমরা আসলে সত্য নির্ধারণের একটা পদ্ধতির কথা বলি। আপনি হতে পারে এটা ধর্মীয় একটা বিষয় যে চাঁদ দেখা যাচ্ছে কিনা, মানে এইভাবে কিনা, কিন্তু আপনি সাক্ষ্যের কথা বলছেন, তার মানে আসলে আপনি সত্য নির্ধারণের একটা পদ্ধতির কথা বলছেন। আপনি খেয়াল করেন যে এই যে মুসলমানদের মধ্যে একটা নতুন পদ্ধতি আসবে, যে প্রাচীন সমস্ত গোত্রের মধ্যে একটা পদ্ধতি আমরা দেখবো যে কি বলা যাচ্ছে যে কোন স্ত্রী অবিশ্বস্ততার ঘটনা ঘটে, স্ত্রীকে কিংবা তার যে প্রেমিক তাকে মেরে ফেলাটা ছিল একটা সাধারণ গোত্রগত পদ্ধতি। নবী বলছেন যে না, 4 জন অন্তত সাক্ষী লাগবে, তা না হলে তুমি তো হত্যা করতেই পারবে না, তাহলে তুমি আবার মানে একটা মৃত্যুর যোগ্য, মানে একটা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ করবে। কারণ কিন্তু আমরা একটা যে কারণেই ঘটুক একটা সাক্ষ্য দেওয়ার প্রথা, এই যে গোত্র সমাজের বিকাশ ঘটছে, একটা রাষ্ট্র বা সমাজের ব্যবস্থার বিকাশ ঘটছে, ব্যক্তি বিচার করবে না, বিচারটা সমাজ করবে না, বিচারটা করবে একটা পদ্ধতি, একটা আইনি বিচারিক পদ্ধতি, এইটার বিকাশ ঘটছে। এটা কিন্তু ফুকোর চোখে এড়িয়ে যাচ্ছে, কিন্তু ভয়ানক ভাবে ইউরোপ কেন্দ্রিক একটা চিন্তা আমরা ফুকোর মধ্যে পাচ্ছি, মার্কেটিং এর চিন্তা কিন্তু খেয়াল করছে না। আমার এটা বিশ্বাস হয় না ফুকো এত সাধারণ বিষয়গুলো অন্য, মানে এই চিন্তাটা কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ আপনারা দেখাচ্ছেন যে ভারতে আরেকভাবে ঘটেছিল। আমরা এটা পুরোপুরি আস্থায় আসে না, বিশ্বাসে আসে না ফুকো এই সাধারণ লেভেলে এই ব্যাপারগুলো, সাধারণ স্তরের ব্যাপারগুলো জানতো না। এটা হচ্ছে আমরা যখন কোনো একটা কিছুতে চিন্তা দিয়ে আক্রান্ত হই, কোনো একটা পদ্ধতিতে আক্রান্ত হই, কোনো একটা কিছু শ্রেষ্ঠত্ব সুন্দর থাকে, তখন আসলে আমরা অনেক বড় চিন্তাবিদ হয়ে, অনেক গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ফুকুকে ছাড়া আমরা আসলে কাজ করতে পারবো না এখনকার দিনে। কিন্তু এই ত্রুটিগুলো তাদের মধ্যে থাকবে। ভারতের ইতিহাস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একই জিনিস দেখাচ্ছেন যে ভারতের ইতিহাস যখনই আমরা বিবেচনা করতে চাই, তখনই আমরা ভাবি যে এখানে একটা অনবর অচল সমাজ ব্যবস্থা ছিল, যেখানে কোনো পরিবর্তন বলে কোনো ব্যাপার আসে নাই, নতুন নতুন রাজার খালি পরিবর্তন হয়েছে। হিন্দু রাজারা ছিল, তার মধ্যে মুসলমান রাজারা এসেছে, সমাজের রাষ্ট্রের কোনো বিকাশ ঘটে নাই। এই চিন্তায় প্রথম আঘাত, এবং এটা ছিল আসলে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চিন্তাবিদরা ছিলেন, যে দার্শনিকরা ছিলেন, যে অর্থনীতিবিদরা ছিলেন, তারা ভারত সম্পর্কে এরকম একটা চিন্তাই তারা তৈরি করেছেন, কারণ এই ভাবমূর্তি তারা তৈরি করেছিলেন। ওসামবি নামে একজন বিখ্যাত ইতিহাসবিদ আসলে এই চিন্তার প্রথম আঘাত হানেন। তিনি দেখান যে এই যে আমরা ভারতে বৌদ্ধ ধর্ম বলে একটা ধর্ম ছিল, এই ধর্মটা শুধুমাত্র একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি ব্যাপার শুধু ছিল না, তার মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে। একটা বড় ব্যাপার হচ্ছে বৌদ্ধ ধর্মে আপনারা খেয়াল করেন, বৌদ্ধ ধর্মে ব্রাহ্মণদের সম্মান দেখা, হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণদেরও ব্যাপক সম্মান ছিল, কখনো অসম্মান করা হয়নি বৌদ্ধ সাহিত্যে, কখনো কখনো গল্পে কিছুটা তাচ্ছিল্য করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যে বৌদ্ধ ধর্মের সাহিত্যে সাধারণত নায়ক হচ্ছে শ্রেষ্ঠী বা সেটি হচ্ছে বণিক। তিনি ব্রাহ্মণ না, কিন্তু তিনি ধন চর্চা করেন, মানে সম্পদ আহরণ করেন, বাণিজ্যের চর্চা করেন। বণিকের গুরুত্ব কেন আসলো? একদম মানে কোন সমাজে খুব কঠোর স্থির সুনিশ্চিত না, সব সমাজের মধ্যে কিছু নড়াচড়া থাকে, এই কারণে এটা সমাজ। কিন্তু মোটামুটি আমরা হিন্দু যে বর্ণাশ্রম প্রথা পাই, সেই বর্ণাশ্রম প্রথা এক ধরনের গ্রাম ভিত্তিক সমাজ দাবি করে।
যেখানে সবকিছু স্থির সুনির্দিষ্ট। কিন্তু একটা সমাজে যদি বাণিজ্যের বিস্তার করতে থাকে, কর বাড়তে থাকে, নগরায়ণ হতে থাকে, তখন কি করে? তখন আপনি যতই ব্রাহ্মণ হন, আপনার পক্ষে তাদের লোককে এড়িয়ে যাওয়া, তার ছোঁয়া এড়ানো মুশকিল। একই সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যে সম্পদের যে প্রাচুর্য ঘটছে, আগে ছিল একজন ক্ষত্রিয় রাজা, আর ছিল তার মানে ব্রাহ্মণ হচ্ছে তার উপদেষ্টা কিংবা তার জ্ঞানী, তার মধ্যবিত্ত, তার বুদ্ধিজীবী। এখন নতুন একটা শক্তিশালী শ্রেণী আসে, যে পুঁজিপতি, যে সেনাবাহিনী কিনে ফেলতে পারে। ফলে রাজা তাকে ভয় পায় কিংবা রাজা তাকে পটায় চলে, রাজা তাকে লাগবে, আরেকজনের সাথে যুদ্ধ করতে গেলে বেতন দিতে হবে। ফলে এই যে নতুন একটা শ্রেষ্ঠ জনগোষ্ঠী উত্থান করতেছে, সেটা কিন্তু তার পুরনো ব্রাহ্মণ সমাজের মধ্যে পুরোপুরি খাপ খাচ্ছে না। ফলে আপনার ধর্মের পাল্টাতে হচ্ছে, আপনাকে চিন্তা পাল্টাতে হচ্ছে, আপনার আইডিয়া রূপান্তর করতে হচ্ছে। এবং বলা যায় যে দেখেন আপনি স্পিরিচুয়াল যতগুলো বিষয় আছে, ধর্মের ইয়ে বাদ দিলে হিন্দু ধর্মের শুধু প্রথমে পার্থক্য, দুটাতেই পরকাল বলে ব্যাপার নেই, আছে পুনর্জন্ম। দুটোতেই পুনর্জন্ম আপনি রহিত করতে পারেন, আপনি সাধনা করে একটা মোক্ষ লাভ করেন, একটা সিদ্ধি লাভ করেন। মোটা থাকে কিন্তু দুইটা ভারতীয় হিন্দু ধর্মের দর্শন কাঠামোর মধ্যে। যেখানে ইসলাম ধর্মে যেমন দেখবেন যে একজন পয়গম্বর আসেন একবারই, হিন্দু ধর্মে কি অবতার, একই জিনিস বারবার বারংবার আসতে থাকে। যেটা বৌদ্ধ ধর্মে আপনারা দেখেন, বৌদ্ধ বহুবার ভগবান বুদ্ধ নিজে বহুবার অবতার রূপে এসেছেন। তো একই কাঠামোর মধ্যে সমাজের যে রূপান্তরটা করেছে, যে রাষ্ট্র তৈরি হচ্ছে, যে কি বলা যায় এটাকে, যে ধরেন যে মগধকে কেন্দ্র করে যে রাজবংশগুলো তৈরি হচ্ছে, মৌর্য রাজবংশ, সেই সাম্রাজ্য, তার যে বিশাল বাণিজ্য বহর, মধ্যপ্রাচ্যের সাথে রোমের সাথে যে তার যে বাণিজ্য, সেই বাণিজ্যটা দাবি করছে নতুন ধরনের পদ্ধতি। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আসলে ভারতকে সেই নতুন পদ্ধতিটা দেবে। ফলে আমরা যখনই এই পুরনো ধরনের চিন্তা, ওই পুরনো ধরনের চিন্তা এখনকার ইতিহাসবিদদের মধ্যে কিন্তু আপনার প্রায় দেখুন আছে, যে একটা অনরচন রাজ, মানে একটা সমাজের ধারণা ভারত সম্পর্কে কিন্তু অন্য সব জায়গা সম্পর্কে আছে। অন্য একটা মজার ব্যাপারে আমি আলোচনা করি। আমি সকলেই গল্প আকারে আলোচনা করছি, যাতে আমার ধারণা যে এটা অবরোহী প্রণালীর সুবিধাগুলো কি সেটা বোঝার জন্য সুবিধাগুলো। একটা জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে যে আমরা এটা রাষ্ট্রবিজ্ঞান করতে গেলে প্রায় বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের একটা আলোচনা করা হচ্ছে যে প্রাচীন গ্রিসে কেন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতিবিদ্যা কিংবা জীববিজ্ঞান এই ধরনের বিজ্ঞানগুলোর জন্ম হলো, আর আরব কিংবা মধ্যপ্রাচ্য সেইখানটাতে জন্ম নিল বেশিরভাগ ধর্ম দর্শন। খেয়াল করেন দুইটার মধ্যে কিন্তু চিন্তা আছে প্রবল ভাবে, দুইটার মধ্যে কিন্তু সমাজের নড়াচড়া, মানুষের কোনো একটা সমস্যার সমাধান করার চেষ্টা, মঙ্গলের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাতেই প্রবল। কিন্তু আপনারা যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, আপনারা দেখবেন যে সকল নবীর জন্ম হচ্ছে কোনো না কোনো একটা সমস্যার কারণে। কোনো একটা সামাজিক সংকট তৈরি হচ্ছে, ওই সংকটের সমাধান অনেকেই দিচ্ছেন। মোটামুটি শ্রেষ্ঠতর গ্রহণযোগ্যতর কাউকে আমরা স্থায়ীভাবে স্মৃতিতে রাখছি, আর হারিয়ে যাচ্ছেন, তারা নবী। একইভাবে আমরা কিন্তু দেখব গ্রিস এবং সমস্ত সামাজিক সংকটগুলো কোনো না কোনো দার্শনিকের, রাষ্ট্রনায়কের জন্ম দিচ্ছে। এবং গ্রিসের ইতিহাসে বলা যায় যে গ্রিসের অবক্ষয়ের যুগে আসলে গ্রিসের সবচেয়ে বেশি চিন্তাবিদের জন্ম। মানে এথেন্স যখন একটা অর্থনৈতিক রাজনৈতিক অবক্ষয়ের যুগে পড়ে গেছে, এথেন্স আর কোনোদিন শ্রেষ্ঠত্বের জায়গায় যাবে না। সক্রেটিসের জন্মের আগে কিন্তু এথেন্সের শ্রেষ্ঠত্বের যুগ শেষ। সক্রেটিসের জন্মের আগে স্পার্টার সাথে যুদ্ধে এথেন্সের সামরিক শক্তি ধ্বংস হয়ে গিয়েছে। সক্রেটিস, এরিস্টটল, প্লাটো এর সবাই কিন্তু তখনও এথেন্স স্বাধীনভাবে টিকে আছে, কিন্তু তার অবক্ষয় শুরু হয়ে যাচ্ছে। এরিস্টটল নাগাদ আমরা দেখতে পাবো যে এথেন্স না, গোটা গ্রিসই আসলে একটা মেসিডোনিয়া, মানে আলেকজান্ডার দ্য গ্রেট, তার বাবা ফিলিপের অধীনে একটা সাম্রাজ্যের অংশ পরিণত হয়েছে। এটার যে স্বাধীনতার অরাইশি করত, সেই স্বাধীন রাষ্ট্র এথেন্স নাই। কিন্তু এই এথেন্স এবং আরব, এই দুই জায়গারই যে দুই ধরনের চিন্তার প্রাবল্য আমরা দেখি, গুরুত্বপূর্ণ মনে রাখি যে দুইটার মধ্যেই চিন্তা উপস্থিত, কিন্তু দুইটার সামাজিক দুইটা গঠন, দুইটা আলাদা ধারা তৈরি করছে। দুইটা আলাদা ধারা কিরকম? যে কোনো একটা নতুন সামাজিক সমস্যা তৈরি হয় কেন? যখন আমরা প্রাচীন গোত্রগুলোর বৈশিষ্ট্য দেখব, সাধারণভাবে, সবসময় না, সাধারণভাবে গোত্রগুলো যেটা করতো, তারা তাদের জমি জমা কিংবা তাদের যে গোচারণ ভূমি, তাদের যে পশু সম্পদ, এটাকে ভাগ করে নিত। আপনারা ওল্ড টেস্টামেন্ট মানে ইহুদিদের প্রাচীন কিতাবগুলো পড়লে দেখবেন যে তারা জেরুজালেম দখল করলো, তারা সমস্ত জমি কিন্তু ভাগ করে নিল নিজেদের মধ্যে। আপনারা এমনকি সিলেটের শাহজালালের কাহিনী পড়বেন, শাহজালাল তার ৭০ না ৭৬ জন সাহাবী নিয়ে আসলেন, তারা কিন্তু বিজয়ের রাজ্যগুলো ভাগ করে নিচ্ছেন সবাই। ভাগ আমরা করে নিলাম, ধীরে ধীরে কি হয়, কোনো বছর ফসল আমার খারাপ হয়, কোনো বছর তার খারাপ হয়, আমার কৃষি করার কোনো আগ্রহ নাই, কিংবা সে হয়তো আমার চেয়ে বেশি পরিশ্রমী, আমি অলস, কোনো না কোনো ভাবে একটা বৈষম্য তৈরি হয়।
দুনিয়ার সব সমাজে এই বৈষম্যগুলো তৈরি হয়। তো এই যে বৈষম্য তৈরি হয়, তখন একজন অনাহারে যখন থাকে, সে তখন ধান নেয়, ফসল ধান নেয়, বলে ঠিক আছে সিজন আসলে একদম দ্বিগুণ দ্বিগুণ সুদ প্রথা তৈরি হয়। মানে প্রতিবেশীকে বাঁচানোর জন্য, ভাইকে বাঁচানোর জন্য, নিজ গোত্রের একজনকে বাঁচানোর জন্য কিন্তু সুদ প্রথার জন্ম। এটা বৈশ্বিক ভাবে সত্য। এটাকে আমরা কিন্তু উপর থেকে নিচে দেখতে পাবো। সকল জাতির মধ্যে, এই ধরনের প্রাচীন জাতির মধ্যে সুদ প্রথার জন্ম হয়েছে। এই সুদ প্রথার যখন জন্ম হয়, মুদ্রা অর্থনীতির জন্ম হয়, একজন যখন নগরবাসী শ্রমিক হয়, তার নিজের জমি বিক্রি করে দিয়ে নগরে চলে আসতে বাধ্য হয়, তখন মুদ্রা অর্থনীতির জন্ম হয়। টাকা দিয়ে জিনিস কিনতে, আগে যেটা হতো লেনদেন, আমি মুরগি দিচ্ছি, একজন হয়তো ধান দিচ্ছে, একজন গম দিচ্ছে, এই লেনদেনের অর্থনীতির মধ্যে মুদ্রা অর্থনীতির বিকাশ হতে থাকে। তখন সমাজে বৈষম্যটা খুব প্রবল হতে থাকে। ওই বৈষম্য সমাজের মধ্যে টেনশন তৈরি করে, উদ্বেগ, মারামারি তৈরি করে। আমরা আইন পড়ার সময় দেখেছিলাম এই বইটাকে খুব গুরুত্ব দিয়ে গ্রিক এবং রোম আইন পড়ার সময় দেখানো হচ্ছে। পরে আমরা যখন ধর্মশাস্ত্র পড়তে গেলাম, দেখলাম আসলে আইনে যা আছে তার পরিপূর্ণ অংশটা আসলে ওল্ড টেস্টামেন্টের মধ্যে ওই জিনিসগুলো আছে। যে এক একটা নির্দিষ্ট সময়ে, যেমন ধর আমরা গ্রিসের কথা আলাপ করি, চাষি গরিব হয়ে যাচ্ছে, সেই গরিব চাষি বাধ্য হয়ে ঋণ নিচ্ছে, যার কাছ থেকে ঋণ নিচ্ছে সে একটা পাথরের টুকরা ওই জমিতে রেখে যাচ্ছে, এবং ওই জমিটা তার, ওই জমির ফসল তার যতদিন না ঋণ শোধ করতে পারে। এটা এক সময় এমন তৈরি হলো যে পুরো এথেন্সের বেশিরভাগ জমির মালিক অল্প কিছু মানুষ। ফলে সোলন, যিনি হচ্ছেন প্রাচীন গ্রিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রনেতা, তিনি একটা রীতিমতো সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিলেন। তিনি এই ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হকের যেরকম ঋণ সালিসি বোর্ডের কথা না জানি, ওইরকম একটা সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে সমস্ত জমি থেকে পাথর উচ্ছেদ করে একটা ভূমি সংস্কার করলেন, এবং জমির মালিকের উপরে একটা রাষ্ট্রের কর্তৃত্ব এবং এক ধরনের নতুন রাষ্ট্র দর্শন স্থাপন করলেন। এটার মধ্যে কিন্তু আমরা একটা রাষ্ট্র চিন্তার বিকাশ, অর্থনীতির বিকাশ পাচ্ছি। গ্রিকরা সমুদ্র পথে অনেক দূরে বাণিজ্যের বিস্তার করতে যাচ্ছে, সেটার মধ্যে তাদের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। গ্রিস এবং আরব দুজনেরই সম্পদ তুলনামূলকভাবে কম, কিন্তু আরব গ্রিসের তুলনায় অনেক বেশি অনুন্নত। আরবে একটা সামাজিক সমস্যা যেটা করছে, যে দুইটা তার দিক, একটা হচ্ছে মুদ্রা অর্থনীতি তৈরি করছে। এক একটা নগর যখন বিকশিত হচ্ছে মুদ্রা অর্থনীতির ফলে, ওর নিজস্ব সম্পদ কিন্তু কম, মানে জমির উর্বরতা আরবে খুব একটা পানি, যেটা পানির উৎস, সেটা বেশি দিন থেকে না। ফলে খুব দ্রুত একটা নগর রাষ্ট্র বিকশিত হয় এবং আবার ধ্বংস হয়। এর ফলে গোটা আরব জুড়ে আমরা ওল্ড টেস্টামেন্ট ঘাটলে কিংবা আমাদের মুসলমানদের যে হাদিস, সেগুলোর মধ্যে অজস্র অভিশপ্ত শহরের কথা পাবো। আমরা ভারতীয় মিথের মধ্যে কিংবা গ্রিক মিথের মধ্যে এত অভিশপ্ত শহরগুলোর কথা পাবো না, যে যারা ওইখানে একটা শহর ছিল, যারা আল্লাহর সাথে বেয়াদবি করলো কিংবা একটা খারাপ কাজ করলো, দ্রুত তারা ধ্বংস হয়ে গেল। মানে গজব, এটা হচ্ছে এখানকার মৌলিক বৈশিষ্ট্য। কারণ সম্পদ কম, ফলে একটা নগর দ্রুত বিকশিত হয়ে নিজেকে নিজে ধ্বংস করে ফেলে, প্রতিবেশী হাতে ধ্বংস হয়ে যায়। ফলে সেইখানকার ধর্মদর্শনের মধ্যে একটা চিন্তা তৈরি হচ্ছে, গ্রিসের একটা তৈরি হচ্ছে। আমরা গ্রিসের বেলায় দেখবো এই জমি বাজেয়াপ্ত করা, এই আইনটা রদ করা ছাড়া গ্রিসের বাকি সকল সময় সুদ প্রথার পক্ষে কিংবা মালিকানার পক্ষে, মালিকানার বিকাশের পক্ষে, ক্ষমতার বিকাশের পক্ষে সমস্ত রকম কথা হবে। রাষ্ট্রবিজ্ঞান মানে অ্যারিস্টটলকে আপনারা যদি দেখেন, তিনি ক্ষমতাকে বৈধতা দেন। প্লেটো এই কারণে ইউটোপিয়ান, যে প্লেটো দর্শনটা কোনো রাষ্ট্রনেতার পক্ষে বাস্তবায়ন করা তখন তার জন্য সম্ভব না। অ্যারিস্টটল এই কারণেই বাস্তব, যে অ্যারিস্টটল রাজাদের পৃষ্ঠপোষকতা পান, কারণ তিনি রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করেন, তিনি বাস্তবতাকে পছন্দ করেন, তিনি দাস প্রথার একটা বৈধতা দেন। আমাদের প্রথম বর্ষে ছিল একটা আপনার অধ্যায়ের নাম ছিল অ্যারিস্টটলের দাস প্রথা। অ্যারিস্টটল দাস প্রথা এরকম, অ্যারিস্টটল বলছেন যে এটা কিন্তু যুগ চিন্তাকে প্রতিনিধিত্ব করে। খেয়াল করেন, উনি বলছেন যে যন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে সবাক যন্ত্র, একটা হচ্ছে নির্বাক যন্ত্র। সরি, আমি ভুল বলেছি, এক যন্ত্র দুই প্রকার, একটা জড়যন্ত্র, একটা হচ্ছে জীবযন্ত্র। জড়যন্ত্র কি? জড়যন্ত্র হচ্ছে কাস্তে, হাতুড়ি, কোদাল, জাহাজ, এগুলো হচ্ছে জড়যন্ত্র। আর জীবযন্ত্র কি? গরু, ছাগল, যেগুলো জীবন আছে কিন্তু সেগুলো যন্ত্রই। আমরা গরুকে ব্যবহার করি, আমরা ছাগলকে ব্যবহার করি। কিন্তু জীবযন্ত্র আবার দুই প্রকার, সবাক জীবযন্ত্র, নির্বাক জীবযন্ত্র। সবাক জীবযন্ত্র হচ্ছে মানুষ, দাস, আর নির্বাক জীবযন্ত্র হচ্ছে গরু। এবার আপনারা খেয়াল করেন যে দাস, তার একটা দার্শনিক ভিত্তি তৈরি করছেন অ্যারিস্টটল, এবং সেই দার্শনিক ব্যাখ্যা কিন্তু যতদিন না দাস প্রথা বিলুপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত দার্শনিকদের মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে জনপ্রিয় চিন্তা। আপনি আরবের কোনো চিন্তা পাবেন,
মানে দাস প্রথাকে বৈধ করতেছে এরকম কোনো চিন্তা আপনি আরবে পাবেন না। কারণ দাস প্রথা তৈরি হওয়ার মতো ব্যক্তিগতভাবে পরাজিত লোকদের দাস রাখা হতো, খেয়াল করবেন দাসের সাথে আচরণ মানবিক ছিল। কারণ দাস প্রথা বিকশিত হওয়ার মতো যে ধরনের শ্রেণী বৈষম্য দরকার ছিল সেটা আরবে তখন পর্যন্ত আসলে ছিলই। ফলে আরবে বরং যেটা করা হতো যে সমাজে যে বৈষম্যটা তৈরি করা হচ্ছে সেই বৈষম্যের লাগাম ধরে রাখার চেষ্টা করতো। ব্যর্থতা, এটা সম্ভব হয় না, ব্যর্থতা, কিন্তু সে কতগুলো মঙ্গলকর আইডিয়া দিয়ে যে খাইতে এটা বন্টন করে দাও, যা বাড়তি আছে সেটা দিয়ে দাও, ভাগ করো। যিশু বলতেছেন যে প্রতিবেশীকে না খাওয়া তোমার খাওয়াটা যাবেই না। নবী বলতেছেন যে যাকাত দাও। এটা হচ্ছে আসলে মঙ্গলের চেষ্টা, যে সম্পদ যদি আমরা ভাগ করে দেই তাহলে কি ঘটবে, যে আমরা সবাই একসাথে ভালো থাকতে পারবো। মানে প্রগতি গতিটাকে একভাবে বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এটা মঙ্গলের আকাঙ্ক্ষা। তো আমরা শুনে অবাক হবেন, এই যে মঙ্গলের আকাঙ্ক্ষা অর্থনীতিবিদরা অনেকেই বলছেন যে হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। প্রতিক্রিয়াশীলতা এই অর্থে সমাজের যেদিকে যাওয়ার কথা, যদি সমাজে বিকাশ ঘটে, সমাজের শ্রেণী তৈরি হয়, মালিক তৈরি হয়, সেই মালিকরা নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করবে, জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে, তার মধ্যে সমাজের বিকাশ ঘটবে। এই বিকাশ বন্ধ করে দিতে যাচ্ছে ধর্ম। এবং এই কারণে আরবে গল্প তৈরি হোক, দর্শন তৈরি হোক, ধর্মতত্ত্ব আধ্যাত্মিকতা তৈরি হোক, দর্শন ওইভাবে তৈরি হয়। আবার আমরা গ্রিসে আমরা ওইভাবে পাবো যে ভয়ঙ্কর যুদ্ধ গ্রিস এবং আরো দুই জায়গাতেই করছে, কিন্তু গ্রিসের যুদ্ধগুলোর বর্ণনা আপনার কাছে অনেক বেশি নিষ্ঠুর লাগে। এবং সেখানে ওই যে রাজনৈতিক ক্ষমতা, গোত্রের বিকাশ, জাতীয়তার বিকাশ, অন্যকে দখল করা, সেটাকে একটা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া, সেটাকে আপনার কাছে অনেক বেশি বৈধতা পাচ্ছে। সেটাকে কিন্তু বলা হচ্ছে প্রগতিশীলতা। মানে আজকে আধুনিক চিন্তার জায়গা, মানে আধুনিক চিন্তা কিন্তু একটা আত্মিক শূন্যতা, যেটা আপনি বললেন। আমার কাছে মনে হয় আত্মিক শূন্যতার এই জায়গাটা থাকে যে কি বলা যায় এটাকে, যে সে এমন একটা অংশকে বাদ দিতে চাচ্ছে যে অংশটা মানুষের মঙ্গল চায়, মানুষের মঙ্গলের মধ্যে না, ভালোর মধ্যে না, সে সমাজের এই যে একটা নিয়ম বলে একটা জিনিস কিছু মেনে নিচ্ছে, এবং সেই নিয়মের মধ্যেই স্বাভাবিকভাবে সকলের মঙ্গল আছে। এবং এটাতে যে পর্যদস্ত হবে, যে হেরে যাবে, যে পরাজিত হবে, এটা হয়তো তার জন্য মঙ্গল। যেখানে ভারতীয় পরাজিত যখন হচ্ছে তখন এটা আসলে ভারতের জন্য মঙ্গল, ইংল্যান্ডের অধীনস্থ হওয়াটা, এরকম একটা দার্শনিক অনুভূতি আসলে তৈরি হয়। তো এখন যার কথা আজম বললেন, মার্কসের চিন্তার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে তিনি দেখাচ্ছেন, মানে তিনি আরো বেস কিংবা ধর্ম, দর্শন কিংবা রাষ্ট্রবিজ্ঞান এগুলোর বিকাশের নানান ধারাকে কিছুটা বাইরে এসে দেখানোর চেষ্টা করছে। তার একটা তথ্য হচ্ছে এরকম যে আমরা প্রাচীন গ্রিসে দেখবো যে দার্শনিক চিন্তার ব্যাপক বিকাশ ঘটেছে, প্রযুক্তির বিকাশ খুব কম। এবং সেই যে দর্শনের কিংবা বিশেষ করে পদার্থবিজ্ঞানের বিকাশও পরীক্ষামূলক বলে ব্যাপারটাই নেই। গ্যালিলিওর আগে আপনারা জানেন যে পরীক্ষা বলে ব্যাপারটাই নাকি ছিল না, কিন্তু ঠিক না। আপনারা যদি মধ্যযুগে আরবদের ইতিহাস পড়েন, অজস্র পরীক্ষা নিরীক্ষার ঘটনা পাবেন, প্যারাসিটের কাহিনী পাবেন, চশমা তৈরি করার চেষ্টা কাহিনী পাবেন, এমনকি কামান গোলা বারুদ, সেটাও আসলে ক্রুসেডের পরে আরব থেকে, চীন থেকে আরব হয়ে ইউরোপে যাচ্ছিল। তার মানে প্রচুর নতুন ধরনের পরীক্ষা। একটা খুব বিখ্যাত যুদ্ধ ক্রুসেডের বর্ণনা আছে, যেখানে ন্যাপথা বলে একটা জিনিস, সেই গোলা ছুঁড়ে ছুঁড়ে ক্রুসেডারদেরকে আক্রে বলে একটা দুর্গ, সালাউদ্দিনের ছোট একটা দুর্গ, সেটা বছরের পর বছর টিকিয়ে রেখেছিল। কারণ নতুন নতুন অনেক রকম পরীক্ষা ওখানে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আমাদের এখন ঘুরে ঘুরে বের করতে হচ্ছে চিন্তাটা শুধু ইউরোপ কেন্দ্রিক না, প্রগতি শুধু ইউরোপ কেন্দ্রিক না, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা এখন আছি। আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে মার্কস দেখাচ্ছে যে এই যে গ্যালিলিওর আগে পরীক্ষামূলক বিজ্ঞানের বিকাশ গ্রিসে কেন ঘটে নাই, এর একটা প্রধান কারণ হচ্ছে যখন আপনার শ্রম দেওয়ার মতো অজস্র দাস থাকে, আপনাকে কোনো কাজ করতে হয় না। এথেনীয়রা কাজ করাকে ঘৃণা করতো, একদম কোন কাজ করাকে তারা ঘৃণা করতো, কারণ সকল কাজ করতো দাস। সেই কারণেই এথেন্সের এই যে মুক্ত নাগরিক সমাজ, সক্রেটিসের ঘন্টা পর ঘন্টা যে আলোচনা শুনতে পারছে, তার কারণ হচ্ছে যে তার কোনো কাজ করতে হয় না। বাণিজ্য এবং যুদ্ধ ছাড়া আর কোনো বিদ্যা শেখা তাদের জন্য বারণ ছিল। বাণিজ্য তারা শিক্ষক, দর্শন তারা চর্চা করতো, কিন্তু কোনো খনিতে কাজ করা, কৃষি কাজ করা, এগুলো শুধুমাত্র দাসরা। অন্যদিকে গ্রিসের আরেকটা যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র স্পার্টা, ওরা এমনকি বাণিজ্য শেখাটাকে ঘৃণা করতো, ওরা দর্শনকে প্রবল ভাবে ঘৃণা করতো। এবং ওখানে সংখ্যার বাদে, সংখ্যা প্রাথমিক সংখ্যা এবং অক্ষর জ্ঞান ছাড়া আর কিছু সেখানে নিষিদ্ধ ছিল। যুদ্ধবিদ্যা ছিল একমাত্র বিদ্যা, সমস্ত কাজ দাসরা করতো। বলে এই যে বিশাল পরিমাণ দাসের উপর নির্ভর করে থাকে একটা সমাজ, সেই সমাজে সাধারণভাবে চিন্তা কি করবে,
সেই সমাজে মঙ্গলের ধারণা কি করবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। যে ওর যখন এই পরিমাণ দাসের উপর সে নির্ভর করতে হয়, তখন তার শ্রম যেহেতু দাসরা করে দেয়, ফলে তাকে আর প্রযুক্তি নিয়ে ভাবতে হয় না, তাকে পরীক্ষামূলক বিজ্ঞান নিয়ে তাকে ভাবতে হয় না, যন্ত্র দিয়ে শ্রম লাঘব করা এই চেষ্টাটা তাকে আসলে কখনো করতে হয়নি। যেটা আবার পুঁজিবাদের পরে আমরা দেখবো ইউরোপে নতুন করে শুরু হচ্ছে যে যন্ত্র দিয়ে শ্রম লাঘব করা, কারণ দাস প্রথা নাই, দাস প্রথাটা ক্রমাগত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং এই ব্যয়বহুল হওয়ার কারণে দাস প্রথার বিরুদ্ধে একটা মনস্তাত্ত্বিক সামাজিক অনুভূতি ক্রমাগত বিকশিত হচ্ছে। ফলে দাস প্রথা ক্রমাগত বাতিল হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আসলে প্রায়োগিক বিজ্ঞানের নতুন পরিসর তৈরি করে যাচ্ছে এবং আমরা দেখবো যে ওই সময়টাতে ইউরোপে পরীক্ষামূলক বিজ্ঞানের একটা বিকাশ ঘটছে। আবার এটা শুধুমাত্র এই প্রযুক্তি কিংবা কি বলা যায় যে দাস প্রথা বা রাজনৈতিক বিদ্যাগুলো দেখা যায় আসলে যথেষ্ট না। এটা কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে, সাহিত্য কিংবা আমরা যদি সংস্কৃতির দিকে তাকাই তাহলেও এই আরোহী পদ্ধতি আমাদের মধ্যে কিন্তু একটা কাজ করতে। আমি একটা উপন্যাসের নাম আপনাদের বলে আপনাদের সময় যেটা করেছেন, টলস্টয় যুদ্ধ ও শান্তি, ইংরেজিতে ওয়ার এন্ড পিস। টলস্টয় নিশ্চয়ই ইংরেজিতে লেখেনি, ফলে একটা রুশ আমরা বলতে পারি শুনতে ভালো, কারণ ইংরেজি শব্দ যেটা করতেছে যে এই উপন্যাসটাতে প্রায় প্রশ্ন করা যায় এই উপন্যাসের নায়ককে। অনেকগুলো গুরুত্বপূর্ণ নায়ক এই উপন্যাসে আছে, অনেকগুলো নারী চরিত্র আছে, কিন্তু চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। তো এক একজন উপন্যাসের এক এক গুরুত্বপূর্ণ, কিন্তু একটা মজার আলোচনা এই উপন্যাসটা নিয়ে হয়, সেটা হচ্ছে এই উপন্যাসের আসল নায়ক হচ্ছে ভাষা, রুশ ভাষা। কিভাবে আপনার উপন্যাসের পড়তে শুরু করে ঢাকা লাগবে, এবং আমার নিজের ওইটা লেগেছিল যে চরিত্রগুলো এই উপন্যাসে আছে তারা অভিজাত, প্রধানত অভিজাত চরিত্র, তারা তাদের মধ্যে খুব সামান্য একটা অংশ নতুন দর্শন চর্চা করে, মানে রাশিয়ার তখন নতুন ইউরোপীয় দর্শন যাচ্ছে, তারা কথা বলতে পছন্দ করে, খুব অল্প অংশ তারা পছন্দ করে ইংরেজি ভাষা। কারণ হচ্ছে ইউরোপে নিউটনের পর থেকে শুরু করে জুন পর্যন্ত একটা বিরাট দার্শনিক অগ্রগতি করে গেছে। তারপর যারা সামরিক বাহিনী গুলো, রাশিয়াতে তখন আপনারা জানেন যে বিশাল দুনিয়ার সবচেয়ে বড় সামরিক বাহিনী তখন রাশিয়া, সম্ভবত এখনো কাছাকাছি সবচেয়ে বড় গুলোর একটা হবে। তো সেই সেনাবাহিনীতে যারা জেনারেল, তারা চেষ্টা করে জার্মান ভাষায় কথা বলতে, কারণ জার্মান সেনাবাহিনী দুনিয়ার সবচেয়ে সুশৃঙ্খল সেনাবাহিনী, সবচেয়ে প্রযুক্তিগতভাবে আধুনিক সেনাবাহিনী। ফলে ওইটাকে হুবহু নকল করা এবং সেনাবাহিনীতে চর্চাটা হচ্ছে জার্মান ভাষায় কথা বলা। কিন্তু প্রত্যেক দিনের ভাষা কি কথা, সে যখন প্রেম প্রকাশ করে, সে যখন খাবার টেবিলে কথা বলে, সে যখন কোনো সংবেদনশীল অনুভূতি প্রকাশ করতে চায়, অবশ্যই ফরাসি। তাহলে রুশ অভিযান অবশ্যই ফরাসি ভাষা জানে, তার মধ্যে আরেকটু বড় অংশ যে সামরিক বাহিনী প্রচুর কাজ করে তারা জার্মান জানে, আর আরো কিছু লোক ইংরেজি জানে যারা হচ্ছে দর্শন বা আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করতে চায়। কারণ তখন ইউরোপের ইংল্যান্ড সারা দুনিয়া দখল করে নতুন জ্ঞান বিজ্ঞান একটা বিশাল পিরামিড তৈরি করেছে। আর এই রুশ অভিযাত্রা চাকর বাকরের সাথে কথা বলার প্রয়োজনে তারা রুশ ভাষা ব্যবহার করে। তো এটা হচ্ছে টলস্টয় উদ্দেশ্যপূর্ণভাবে কিন্তু দেখাচ্ছেন যে এটা হচ্ছে একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতির অবসান কখন ঘটলো। টলস্টয় কিন্তু এখানে একটা ঐতিহাসিক চাতুরি করেছেন, যেটা হচ্ছে তার বর্ণনা পুরোপুরি ঠিক না, কিন্তু এটা মতাদর্শিক আবেগিক মূল্য বলি আমরা একটা সংবেদনশীলতার মূল্য আছে, সেটা ভয়। উনি বলছেন যে রুশ ভাষা, রুশ চিন্তায় কখন আসলো, যখন এই যে আমরা ফরাসি পূজা করি, ফরাসি ভাষা, ফরাসি সৌরভ, ফরাসি সংবেদনশীলতা, ফরাসি শিল্প সাহিত্য, সেই ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ একদম মানে যে জনগণকে দমন করে রাখছে পিরামিডের মতো একটা উঁচু থেকে উঁচু হওয়া পিরামিডের শীর্ষে বসে আছেন যার, যিনিও ফরাসি ভাষায় কথা বলেন, এই গোটা পিরামিডের নিচের অংশটা, তলাটা নড়চড় করে উঠলো। কিরে বাবা, সবকিছু যদি ভালো হয় তাহলে ফরাসিরা কেন আমাদের আক্রমণ করতে আসছে? ফলে রাস্তাঘাটে ফরাসি ভাষায় কথা বলা নতুন দীর্ঘ অপশন করছে, স্যাটাইরের শিকার হচ্ছে, খোঁচা খাচ্ছে, বিদ্রুপের শিকার হচ্ছে। এবং টলস্টয় বলছেন যে রুশ অভিযাত্রা টিউটর রেখে, মানে মাস্টার রেখে, গৃহ শিক্ষক রেখে রুশ ভাষা শিখতেছে। এবং এই যে একটা বড় ধাক্কা, বড় ঘটনা, অভিঘাত, এইটা কিন্তু রুশ ভাষার, রুশ সংস্কৃতি, রুশ দর্শনের একটা
জাগরণ, পুনর্জাগরণ বলা যায় না, এর আগে কিন্তু জাগরণ কখনো ছিল না, এর আগে কি রুশ লোকসাহিত্য ছিল। এরপরে যেটা ঘটলো যে মানে অভিজাত পরিবারের বহু সন্তান তারাও নিজের একটা আত্ম অনুসন্ধানে বেরোলেন, সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। এবং আপনারা দেখবেন যে নেপোলিয়ন বোনাপার্টের আক্রমণের আগে অনেক বিখ্যাত রুশ দার্শনিক, সমাজবিজ্ঞানী কিংবা অন্য কাজের লোক ছিলেন, কিন্তু এইটার পরে তাদের সংখ্যা বহু গুণ বেড়ে গেল এবং তারা রুশ ভাষা চর্চা করছে এবং একটা সামাজিক ঢাকা তৈরি হচ্ছে। এই সামাজিক ঢাকার কারণে যেহেতু বলা হচ্ছে যে রুশ কৃষকরা নেপোলিয়নের সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে, ফলে এই কৃষক জীবনকে খুঁজে বের করা, তার আত্মাকে খুঁজে বের করা, তার জীবনকে অনুসন্ধান করা আপনারা দেখুন অনেক গুরুত্বপূর্ণ। টলস্টয় শুধু তাই না, তার আগের এবং পরের অনেক গুরুত্বপূর্ণ রুশ সাহিত্যিকের একটা জীবনের লক্ষ্য মনোবস্তু রয়েছে। খুব বিখ্যাত একটা উপন্যাস পুশকিন, একটা কসাকদের একটা বিদ্রোহ নিয়ে। কসাক বলে রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করতো, কিন্তু আসলে প্রধানত এক ধরনের গোত্রভিত্তিক জাতি যারা ইউক্রেন মানে রাশিয়ার সীমান্ত এলাকাগুলোতে থাকতো, তাদের এক সর্দার নিজেকে জাল ঘোষণা করে ফেলে। এবং আসলে এই যে একজন কৃষক সর্দার নিজেকে জাল ঘোষণা করতেছে, তো এই জাল ঘোষণা করার মধ্যে পুশকিন দেখাচ্ছেন যে গোটা ঘটনার পিছনে একটা কৃষকদের অনুভূতি, কৃষকের প্রতি শোষণ, তার প্রতি একটা পাল্টা যুদ্ধের আকাঙ্ক্ষা, সেই জিনিসটা দেখেছে। পুশকিনের এই উপন্যাস মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাবে। দ্বন্দ্বটা কিরকম? পুশকিন নিজে অভিজাত পরিবারের লোক, ফলে তিনি চাচ্ছেন আসলে জিতে যান জারের সেনাবাহিনী, কারণ তার সকল আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী আক্রান্ত হচ্ছে, কিন্তু তিনি নিজে বন্দী হয়ে আছেন ওই কসাক, ওই সর্দারের হাতে, যে জারেরই আসলে ছোট একটা ভাড়াটিয়া যোদ্ধা ছিল কিছুদিন আগে। তার মধ্যে একটা প্রেম, একটা মমতা তৈরি হচ্ছে এবং তিনি চাচ্ছেন যে লোকটা আমাকে ধরা না করে মরে যাক, তার প্রতি একটা প্রবল শ্রদ্ধার অনুভূতি তার মধ্যে তৈরি হচ্ছে। এই উপন্যাসের মধ্যে এক ধরনের একটা আপনার মধ্যে একটা অনুভূতি দেবে যে রুশ অভিযান, তার মধ্যে একটা মমত্ব তৈরি হচ্ছে, কারণ সে মনে করে যে রাশিয়ার কোনো ভবিষ্যৎ নাই এই জনগণের সাথে, এই কি বলা যায় এটাকে, এই জনগণের সাথে অভিজাত শ্রেণী যার শিক্ষা দীক্ষা, যার জ্ঞান আছে, যার পশ্চিম থেকে আনা বিদ্যা আছে, সেটার সংশ্লেষ ছাড়া এবং এই রুশ আত্মাকে খুঁজে বের করা ছাড়া রাশিয়ার কোনো মুক্তি নাই। সচেতন মানুষের তিনি অনুভব করছেন, এটা গুরুত্বপূর্ণ। সেই কারণে মধ্যবিত্ত যে সাহিত্য দরিদ্র শ্রেণীকে নিয়ে তৈরি, বিষয়টা সবসময় মূল্যহীন না, সেটা সময় সবসময় অপ্রয়োজনীয় না, তার ঐতিহাসিক সামাজিক গুরুত্ব থাকতে পারে। এবং এই যে থাকতে পারে, এটার একটা অনেক পুরনো উদাহরণ দেওয়া সম্ভব। আমার চোখে পড়ে সবচেয়ে পুরনো উদাহরণ হচ্ছে ধরেন এই যে প্রাচীন গ্রিসের ইতিহাস নিয়ে সবচেয়ে প্রথম যে বইটা লেখা হেরোডোটাস, তিনি বলছেন যে আসলে গ্রিসে যা কিছু আছে, তার ধর্ম বলেন, দর্শন বলেন, এমনকি দেবদেবী বলেন, সবকিছু আসলে আমদানি করা, যেটার কথা আসলে বলছেন অনুবাদ, এই অনুবাদ করার খারাপ দিকটা বলছেন। হেরোডোটাস বলছেন ভালো দিকটার কথা, যে আমরা জিউস থেকে শুরু করে সবকিছু, প্রায় সব সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পাচ্ছি মিশর থেকে। এটার কারণ হচ্ছে যে যখন একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি, মিশরের মধ্যে একটা প্রাচীন সভ্যতা, তার সংস্পর্শে গ্রিসের মধ্যে একটা তখন পর্যন্ত খুবই তুচ্ছ দিনহীন, তখন প্লেটার জন্ম নেন নাই, অ্যানেক্সাগোরাসরা জন্ম নেন নাই। এরকম একটা সময় এই যে গ্রিসের সমাজের বিকাশ ঘটতেছে, সে কি নতুন করে রেফ্রিজারেটর আবিষ্কার করবে? সে কি পুরো ধর্ম, দর্শন সবকিছু নতুন করে তৈরি করবে? তা না, সে আসলে এগুলো গ্রহণ করছে, অ্যাডপ্ট করছে। এবং অ্যাডপ্ট করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রিস নিজে আবার নিজের ভূমিটাকে স্থাপন করে গ্রিকীকরণ যেটাকে, সেইটাকে করে নিচ্ছে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সবগুলো নতুন সভ্যতা আসলে একটা মেল্টিং পট, পুরোনো সবকিছু ধারণ করে, তার নিজের একটা নতুন জাতীয় চেহারা দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। হেরোডোটাস এই কারণে বলছেন যে সমস্ত নতুন জিনিস আমরা পেলাম ওখান থেকে, এবং সেটা তার একটা নতুন চেহারা দাঁড় করে। আপনার আরবদের বেলায় দেখেন, আরবদের যে ফালাসিফা শব্দটা, এটা আসলে একটা গ্রিক শব্দ, ফিলোসফি। তার মানে আরবরা যখন নিজেরা সাম্রাজ্য বিস্তার করছে, তারা মিশর দখল করছে, তারা সিরিয়া দখল করছে, তারা ইরান দখল করছে, তারা কি এই যে সিরিয়া, ইরান, মিশর, তার অনেক পুরনো সভ্যতা, অনেক বেশি বিকশিত শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি তারা আছে, এই নতুন করে তৈরি করবে? সে কিন্তু এটাকে গ্রহণ করছে, তার নিজের মতো একটা চেহারা তৈরি করছে। মুসলমানদের ফিকাশাস্ত্র বলতে যা বোঝায়, আপনারা ইমাম আবু হানিফার ফতোয়াগুলো পড়লে আসলে দেখবেন যে নব্য প্লেটোনিক আইডিয়াস কমিশনে কিভাবে ব্যবহার করা হচ্ছে। আমি প্লেটোর ডায়ালগকে আসলে ব্যবহার করলাম। প্লেটোর একটা ডায়ালগ থেকে একটা কথা আছে, প্লেটো ফিরে আসছেন, তার সাথে এক লোকের দেখা হলো,
প্লেটো আদালত থেকে ফিরছেন, আর সেই লোক তার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছে, দাসকে মেরে ফেলেছে, এবং সেই লোক খুব গর্ব করছে যে আমি একটা ভালো কাজ করেছি, আমার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছে, দাসকে মেরে ফেলেছে, এই যে একটা নিষ্ঠুরতা করেছে, এটা ফেলেছে। প্লেটো বলেন আসলে একটা ডায়লগ করি, প্লেটো তো সবসময় আনন্দ যে আসলে একটা ডায়লগে এটা কি ভালো কাজ, কেন এটা ভালো কাজ, কেন এটা মঙ্গল। তো ওই লোক বলছে যে এটা ভালো, কারণ এটা মঙ্গলজনক, কেন এটা মঙ্গল, এটা দেবতার আকাঙ্ক্ষা, কেন এটা দেবতার আকাঙ্ক্ষা, কারণ এটা ভালো। তখন প্লেটো তাকে বলছেন তাই কি যেটা ভালো সেটাই মঙ্গল, মানে যেটা ভালো সেটাই দেবতার আকাঙ্ক্ষা। তখন সে বলছে হ্যাঁ দেবতার আকাঙ্ক্ষা সেটাই। তখন বলছে যদি ভালো পাল্টায় যায়, ধরো 200 বছর আগে অন্যটা ছিল ভালো, তখন কি দেবতার আকাঙ্ক্ষা পাল্টায় যাবে, আল্লাহর ইচ্ছা আদেশ কি পাল্টায় যাবে? সেই লোকটা একটা কাজের মতো করে যাচ্ছে। এই চিন্তাটা, এই যে আল্লাহর ইচ্ছা এবং ভালো এটা যে সম্পর্ক, ভালোটা তো যুগে যুগে পাল্টাচ্ছে, তখন কি আল্লাহর ইচ্ছা পাল্টায় যাবে? এই তত্ত্ব কিন্তু সকল ধর্ম দর্শনকে বারবার পালিত করেছে, এবং মুসলমান এই চিন্তা থেকে ধরতে পারেনি। ফলে এইরকম বহু হাদিস আমি পাবো, যেটাকে অন্যরা বলে আরব থেকে যে আসছে, যার মধ্যে হবে জটিলতা বৈচিত্র্য নাই, সে বলবে যে এটা জাল হাদিস। কিন্তু বুখারী বলবে যে না এটা জাল না, এটা সহিহ হাদিস, যে স্থান বিশেষে সুদ বৈধ, স্থান বিশেষে এই যে কারিগরকে অগ্রিম দেওয়া বৈধ, কারণ অগ্রিম না দিলে কারিগর তো কাজ করবে না, এবং অগ্রিম আমি কেন দিব সুদ না দেয়। ফলে এই যে জটিল চিন্তার প্রক্রিয়া, আমাদের সমাজে একটা জটিলতা যেটা হচ্ছে যে আমাদের এখানকার যেটা আজম বলেন, এখানকার মার্ক্সবাদী বলেন, এখানকার পুঁজিবাদী বলেন, এখানকার সমাজতত্ত্ব বলেন, তার একটা বড় অংশ, আমি নাম বলি না, কোন একজন সাহিত্যিক, তার পাশে আমি যে দেখলাম যে একটা মাত্র বই তার ইসলামিক ইতিহাস নিয়ে আছে, খুব গুরুত্বপূর্ণ, অনেক বর্ষিয়ান প্রবীণ মানুষ, একটা মাত্র বই তার ইসলামিক ইতিহাস নিয়ে আছে। তো সেই বইটা আমি ধরে বলতাম যদি পড়েন এখন, মানে বইটা একদম একদম নতুন, 30 বা 35 বছর পুরনো, কিন্তু কখনো পড়ে নাই। এবং তারপর সাথে আমি মাযহাব নিয়ে অন্য সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে গেলাম যে আমি এটা কোনো ইয়ে করার জন্য বলছি না, আমি বলছি যে আপনি যে দেশকে উপন্যাস করতে চান, আপনি যে দেশে রাজনীতি করতে চান, সেই দেশের মানুষের ধর্ম সংস্কৃতি কৃষ্টি এটা আপনি না জেনে পারেন। আমাদের এখানে একটা বড় সম্পদ 60-এর দশক পর্যন্ত বদরুদ্দীন কাছ থেকে দেখছি, বদরুদ্দীন মুহাম্মদ ইসলাম ধর্ম খুব ভালো জানেন, কিন্তু আহমদ শরীফ তার ইসলাম নিয়ে তার মুসলমান ইতিহাসে তার অনেক ভালো কাজ আছে, ইসলাম ধর্ম এটা প্রচুর মন্তব্য করে আমি বুঝি এই বিষয়ে তার ভালো ধারণা নেই আছে। মানে ইসলামী সাহিত্য বা এখানকার মুসলিম সাহিত্য ঐতিহ্য তার কাজ যত ভালো, ইসলাম ধর্ম নিয়ে তার কাজ কত, মানে তার ধারণা কত ভালো ছিল বলে আমার বিশ্বাস হয় না। তো কিন্তু যেটা আজম একভাবে গুরুত্ব নির্ধার করলেন, আমি আবার বরং বলে ওইটার একটা বিদেশি গুরুত্ব আছে, ওইটা বলে আমি আমার কাহিনীটা শেষ করি। যে একটা খুব জনপ্রিয় ছবি চলচ্চিত্র আমার খুব পছন্দ, এটা নাম হচ্ছে সেভেন সামুরাই। আমি অল্প এক মিনিটের মধ্যে গল্পটা বলে আমার সংস্কার শেষ করে ফেলবো। সেভেন সামুরাই ছবিটা এটা হচ্ছে কুরোসাওয়া, আকিরা কুরোসাওয়া নামে এক জাপানি চলচ্চিত্রকার, তার একটা চলচ্চিত্র। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমার ধারণা আকিরা কুরোসাওয়া হোয়াট ইজ টু বি ডান নামে লেনিনের একটা বই আছে, সেই বইটা কখনো পড়েন। হোয়াট ইজ টু বি ডান আসলে কোনো পলিটিক্যাল ইয়ে না, যাকে বলা হচ্ছে প্রপাগান্ডা। এটার মধ্যে একটা দার্শনিক সমস্যা সমাধান করা হয়েছে। সমস্যাটা হচ্ছে বুদ্ধিজীবীর সাথে দরিদ্র মানুষের বা শ্রমিক শ্রেণী বা গরিব মানুষের সম্পর্কটা কি বা কি হতে পারে সেটা নিয়ে। এবং এটা নিয়ে অনেক রকম রাষ্ট্রনৈতিক তত্ত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তার মতো করে একটা সমাধান দিয়েছেন। আমরা সেই আলোচনা না যাই, আমি বলছি যে সমস্যা নিয়ে লেনিন আলোচনা করেছেন, আকিরা কুরোসাওয়া আসলে হুবহু একই সমস্যা নিয়ে আলাপ করেছেন। তার একটা চলচ্চিত্র সেভেন সামুরাই, এবং আপনারা সুযোগ করে অবশ্যই দেখবেন। আমি সংক্ষেপে ওইটার কথা বলি যাতে আমার আলোচনার সাথে সম্পর্কিত। যে চিন্তা নিচের দিক থেকে কেন আসা জন্য সেটার কথা আলোচনা করেছেন, চিন্তা উপরের দিক থেকেও কেন আসতে হয় সেইটার বিষয়ে আমরা আলোচনা করি। একটা ছোট্ট জাপানি গ্রাম, সেই গ্রামের প্রত্যেক বছর ডাকাত আক্রমণ করে এবং ফসল লুটে নিয়ে যায়। ওই বছর ফসল একটু কম হলো, কিন্তু গ্রামবাসী দেখতে পেল যে ডাকাতদের যারা ভ্যানগার্ড, ডাকাতদের যারা কি বলে থাকে, যারা স্কাউট, মানে যারা একটা অগ্রবাহী হিসেবে থাকে, তারা এসে দেখে গেছে ফসল কবে পাকবে। ফলে গ্রামবাসী উদ্বিগ্ন যে ডাকাতরা দূরে পাহাড় থেকে দেখে গেছে ফসল পাকতেছে, কিছুদিন পরে ডাকাতরা আসবে না। গ্রামবাসী গ্রামে তাদের নানা বা দাদা বৃদ্ধ তার কাছে গেল কি করা যায়, ডাকাত হতে বড় আসছে। এবং আপনারা দেখবেন যে এটা একটা অদ্ভুত ইয়ে, যে দাদা কি মানে আমার মনে নেই, সম্ভবত দাদাই হবে, সে অন্ধ। অন্ধত্বের একটা কিন্তু দার্শনিক মানে আছে যে বাইরের দুনিয়া দেখে না, তারা শুধু অন্তর্দৃষ্টি হতে। এটা হচ্ছে মানে কিংবদন্তি মিথ কিংবা
ইয়েতে খাইতে বারবার এই জিনিস সেখানেও দাদা অঙ্ক সে দেখে না। সে বললো সামুরাই ভাড়া করো। সামুরাই হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সামুরাই হচ্ছে জাপানের একটা যোদ্ধা শ্রেণী যারা শিক্ষা পেত এবং মানে ভারতে যেরকম ব্রাহ্মণরা শুধুমাত্র ধর্মশিক্ষাই পেতেন, সামুরাইরা আসলে ধর্ম এবং যাকে বলেছে অস্ত্র শিক্ষা দুইটাই পেতেন। অস্ত্র শিক্ষা ছিল প্রবল, সামুরাই বাদে বাকি কারো অস্ত্র শিক্ষা নিষিদ্ধ ছিল এবং সামুরাইকে দেখা মাত্র সাধারণ কৃষককে নতজান হয়ে প্রমাণ করাটা ছিল, প্রণাম করাটা ছিল বাধ্যতামূলক। সামুরাইদেরকে রাজারা ভাড়া করতো, জমিদাররা ভাড়া করতো, কোনো কাজ না করলে সামুরাইরা ডাকাত হয়ে যেত। তো দাদা বলতেছেন যে সামুরাই ভাড়া করতো। তখন গ্রামবাসী বলে কি বলেন দাদা, সামুরাই কে ভাড়া করতো? ওরা তো আমাদের কৃষককে ঘৃণা করে এবং আমরা আমাদের কাছ থেকে টাকা নেবে এটা তো কল্পনা করতে পারে, কারণ হচ্ছে ওরা তো ঘৃণাটা তো প্রবল যে কৃষকের কাছ থেকে টাকা নেওয়া যায়, এটা কল্পনাই করতে না। এবং কোনো সামুরাই পক্ষে কোনো কৃষককে হত্যা করাটা বেআইনি ছিল না। এই 100 বছর আগে জাপান, 100 না 150 বছর আগে জাপান কিন্তু আইন সিদ্ধ ছিল যে কোনো সামুরাই কোনো প্রশ্ন ছাড়া যে কোনো কৃষককে হত্যা করতে হবে। তো দাদা বললো যে না, তোমরা কাজ করো, অনাহারে আছে এখন সামুরাই খুঁজে দেবে। সামুরাই কেন অনাহারে থাকবে? যে কোনো প্রক্রিয়াটা ঝামেলা থাকে, যে যখন মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী বা শিক্ষিত সমাজ তৈরি করা হয়, এটা তো রাষ্ট্র তৈরি করার একটা কারণে তার ম্যানেজার লাগবে, তার আমলা লাগবে, তার পুলিশ লাগবে, তার কাজ চালানোর লোক লাগবে। এই কাজ চালানোর লোক তৈরি করতে অজস্র পরিমাণে তৈরি করে, ফলে সারা দুনিয়া ব্যাপী এখন একটা সম্পদ দেখবে শিক্ষিত মানুষের চাকরির সম্পদ। তার মানে সামুরাইকেও যখন এই যে মানে মাস্টার তো বেতন পাইলে সামুরাইকে পড়াবে, সামুরাইকে পড়াচ্ছে, সামুরাই বানাচ্ছে, সামুরাইকে চাকরি পাচ্ছে না, যুদ্ধ এত বেশি হচ্ছে তাও সামুরাই বেকার। ফলে সামুরাইয়ের মধ্যে ভিন্ন চিন্তা তৈরি হয় যে যুদ্ধের সমাজ ধ্বংস করা যায় না, যুদ্ধ কি একটা অত্যাবশ্যকীয় ব্যাপার, যুদ্ধ সংস্কৃতি কি আসলে একটা সম্মানের সংস্কৃতি, এই চিন্তা কোনো কোনো সামুরাই তৈরি হতে পারে। এটা অন্ত না দাদা, সেই হচ্ছে এই সমস্যা তৈরি হতে পারে। ফলে এমন সামুরাই খুঁজে বের করো যে অনাহারে আছে। তো কৃষকরা হিসাব করলো যে কিভাবে সম্ভব, মানে সামুরাই তো অনেক বেতন, তো তারা অল্প কিছু কি করলো যে একজন সামুরাই হবে, এক মাসে এত তারিখ হবে, এই করে তার বেতন এত হতে পারে, হিসাব বিকাশ করে তারা সামুরাইদের বুঝতে পেরোলো শহরে। সামুরাইরা তো ওদের প্রস্তাব শুনে হিসেবে ফেলে দেয়, তাচ্ছিল্য করে, পাত্তা দেয় না। করতে করতে একজন টাক মাথার সামুরাই কিন্তু পাওয়া গেল, যেগুলো আর এটা তো মজার আইডিয়া, হ্যাঁ তাই তো আমি এটা করবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এটা যে আমি কিন্তু একা পাবো। ওরা বলে একা পাবো না, মানে সামুরাই তুমি যোদ্ধা, সামুরাইরা তো আমৃত লড়াই সামুরাই শিখতে পারে না, টাকা তো তোমার সাথে পারবে না। বলে না, শক্তি একটা ব্যাপার, কয়জন আছে না, আমার মিনিমাম 7 জন লাগবে। গ্রামের বড়রা শুনে যে অন্তত 7 জন সামুরাই হলে আমরা তোমাদের গ্রামটাকে প্রতিরোধ করতে পারবো। তখন বাধ্য হয়ে আরো 7 জন সামুরাইকে খুঁজে বের করতে। খেয়াল করেন, সব সামুরাই এক কারণে আসে। প্রথম এক সামুরাই একটা দার্শনিক কারণ, এরপর আরেক সামুরাই আসে, আরে আইডিয়াটা মজার শুধুমাত্র সেই কারণে। আরেক সামুরাই আসে, তোমরা দুজন মিলে একটা কাজ করতেছো, তাহলে এখান যাইতেই পারি। আরেক সামুরাই বলছে যে তোমার মতো ওস্তাদ পাইলে আমি শেখার জন্যই যাবো। কিন্তু এই যে একটা গ্রামকে রক্ষা করতে হবে, মানে নতুন একটা কিছু ঘটাতে হবে, এই কাজে কিন্তু নানান সামুরাই নানান কারণে যুক্ত হয়ে যাচ্ছে এবং সত্যি সত্যি 7 জন সামুরাইকে পাওয়া গেল। মজা হলো একটা যে নতুন আরেকটা লোক এসে বলছে সেও যাবে। তখন ওনারা বলে তুমি সামুরাই না, সে বলে না আমিও সামুরাই। বলে সে একটা কাগজে রোল করা কাগজ, সামুরাইদের প্রতি সেটা একটা পরিচয় থাকে, রোল করা একটা বাঁশের দুইটা কঞ্চি, তার মধ্যে একটা কাগজ বের করে দেখালো যে আমার পরিচয়, আমি অমুক স্কুলের অমুক। বাকি 7 সামুরাইদের করে হাসতে হাসতে অজ্ঞান। এটা আসলে ওই লোকটা পড়াশোনা জানে, মানুষ জানে না সেই কর্মটার মধ্যে কি লেখা আছে। তো যাই হোক, ওরা মানে বাধ্য হয়ে এগোনি লোক মানুষের সাথে যাবে এবং সে মানে ভাববো যে একটা লোক পাবো সুবিধাজনক। তো এরা গ্রামে আসে, এখন টাকার বাহিনী তারা করতে যাচ্ছে, খুব শিগগিরই ফসল পাকবে, টাকা তো আসবে। সামুরাইরা বলছে যে আমরা কিন্তু 7 জন মিলে পারবো না। আমরা সামুরাইরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোমাদেরকে সামুরাই বানাতে পারবো, কিছু প্রশিক্ষণ দিতে পারবো যাতে তোমরা একটা সেনাবাহিনী করবে। তখন গ্রামবাসী বলে আমরা কিভাবে সামুরাই, আমরা হচ্ছে কৃষক, তোমরা হচ্ছে সামুরাই, আমাদের যুগ যুগ ধরে প্রজন্ম ধরে পেশা আলাদা। আইডিয়াটা ভেঙে যাচ্ছে, কিন্তু পেশা আলাদা, একজন আরেকজনের কাজটা করতে পারবে না, জ্ঞানের বিস্তার সম্ভব না। সামুরাইরা তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করছে। এখন খেয়াল করেন, সামুরাই একটা ক্লাস, কৃষক একটা ক্লাস, দুইজনের মধ্যে একটা সেতু বন্ধন লাগবে। সেতু বন্ধন কে হচ্ছে? ওই যে ভদ্র লোকটা যে পড়াশোনা জানে না, কিন্তু তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা আছে ডাকাতের বিরুদ্ধে। কারণ ছোটবেলায় তার বাবা মাকে ডাকাত খুন করছিল, মাকে ধরে নিয়ে গেছিল, বাবাকে খুন করছিল, ফলে তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা আছে। সেরকম একটা অভিযান করতেছে। সে হচ্ছে একটা অর্গানিক সামুরাই, যে কোনো স্কুলে শেখে নাই, কিন্তু তার মধ্যে ওই বিদ্যাটা নিজে নিজে দেখে দেখে শিখছে।
সে কিন্তু একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতেছে কৃষকের সাথে সামুরাই, এবং সে গ্রামবাসীর সাথে মজা করে কষ্ট করে ঠাট্টা উপহাস করে গ্রামের জীবন সে যেহেতু জানে, আবার সে সামুরাই বিদ্যা উৎসবে জানে, এর বিদ্যা একে তার বিদ্যা তাকে গেছে। এই হচ্ছে আমরা ভাবতেছি যে সব ইতিবাচক ভাবে আগাচ্ছে। নেতিবাচক ঘটনা একটা ঘটে গেল, কারণ দুজনের মধ্যে ব্রিজিংটা কিন্তু এত সহজে সম্ভব না। কি ঘটলো, এক সামুরাই আবিষ্কার করলো যে গ্রামবাসীদের মধ্যে খুব কম খাবার দেয়, গ্রামবাসীরা কিনা গ্রামবাসীরা মিথ্যা কথা বলে, তারা ফসল মাঠ নিয়ে নিচে লুকায় আছে, বাড়ির নিচে লুকায় আছে, আর সামুরাইদেরকে তারা খুব সামান্য খাবার দেয় এবং বলে আমাদের তো এটুকুনি আছে। কারণ সামুরাই তো নিজের আগ্রহে আসে, সামুরাইরা তখন একটা দার্শনিক শিক্ষা থেকে আসে, তাহলে আমাদের পাঁচের কাজ কষ্ট করে বাবা। তখন সে কিনা আবিষ্কার করলো এত কষ্ট করে আসি কিন্তু কত মিথ্যা কথা বলে, যে এক সামুরাইয়ের শিরস্থান পাওয়া গেল। তখন বললো যে নিশ্চয়ই কোনো একটা সামুরাইকে একা পেয়ে তোমার গ্রামবাসীরা মেরে ফেলছে, নিরস্ত্র মানে অসহায় একটা সামুরাইকে বা রুগ্ন কোনো একটা সামুরাইকে পেয়ে মেরে ফেলছিলাম, তার শিরস্থান তোমরা ইয়ে করছো, এখন এটা আমাদের দিতে আসো। এখন গ্রামবাসী তো প্রথমত পেয়ে গেছে, কারণ কথাটা সত্য। তখন একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সামুরাইয়ের সাথে কিন্তু সাধারণ মানুষ আবার একটা বিচ্ছেদের স্তর তৈরি হচ্ছে। তখন আমার এই অর্গানিক সামুরাই লাভ দিয়ে দাঁড়াচ্ছে। সে বলতেছে যে তোমরা সারা জীবন এই সামুরাইরা জমিদারের হয়ে ভাড়া কাটতেছো, তোমরা নির্যাতন করতেছো, তোমরা চাষের পেটে তুলে নিয়ে যাচ্ছ, তোমরা রাজনা পেলে ডাকাত হয়ে যাচ্ছ, আবার তোমরা আশা করবা যে কৃষকরা আজকে তোমার সাথে সত্য কথা বলা শুরু করবে। তোমাদেরকেও তো পরীক্ষা দিতে হবে, কৃষক কেন একা পরীক্ষা দিবে, তোমাকেও পরীক্ষা দিতে হবে, তোমাকেও পরিবর্তন করতে হবে। এবং তখন কিন্তু আবার একটা মিলনের অনুভূতি তৈরি হচ্ছে এই সামুরাইয়ের সাথে কৃষক। তার মানে এই যে মধ্যবিত্তের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, এটা কোনো একরৈখিক ব্যাপার না, বহু রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে, যেটা আজম বললেন, একটা দশকে এক একটা সময় এক এক রকম পরীক্ষার মধ্যে দিয়ে এই ঘটনা ঘটেছে। মানুষ নানান ভাবে তার বুদ্ধি নিজেকে আত্ম আবিষ্কার করার চেষ্টা করছে, আত্ম আবিষ্কার করার চেষ্টায় এক এক সময় এক এক ভাবে সে চেষ্টাটা করে, কখনো সফল হয়, কখনো কিছুটা সফল হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই সে যতক্ষণ সফল, কোনো না কোনো মাত্রায় সফল। আমি বলবো যে গোলাম মোস্তফা কোনো না কোনো মাত্রায় সফল। তিনি একটা সাম্প্রদায়িক আকাঙ্ক্ষা পূর্ববঙ্গের মুসলমানের মধ্যে তৈরি হয়েছিল, সেটাকে ভাষা দিয়েছেন। মানব আকাঙ্ক্ষা অবশ্যই সফল, তার সময় সাম্প্রদায়িক আকাঙ্ক্ষাকে তিনি ভাষা দিতে পেরেছেন। কিন্তু এই সাফল্যের একটা গৌণতা, একটা সীমাবদ্ধতা আছে, যে ওই যে একটা রাজনৈতিক করে আমাদের সমাজ ভেঙে ভেসে গেল, তার ওই সময়কার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা গুলো আসলে ওই মানুষগুলোর বৈশিষ্ট্য। আমি জাস্ট একদম এই কথাটা বলে শেষ করবো যে আপনারা খেয়াল করবেন যে এই যে কি বলা যায়, আমি কথাটাকে নামটা ভুলে গেছি, মানে আমি জাস্ট শুধু শেষ করে আনি এটা করে যে আমাদের যদি আমরা ইতিহাস বুঝতে চাই কিংবা সাহিত্য বুঝতে চাই, আমাদের আসলে এই যে আরোহী এবং অবরোহী দুইটা পদ্ধতির জায়গা থেকে, উপর থেকে ইতিহাসের নিচে থেকে দেখা, নিচ থেকে উপর দিক থেকে দেখা, দুইটার একটা সমন্বয় ঘটানো দরকার। এবং এইটা খুবই ঠিক যে বেশি সাফল্য পাওয়া যাবে যদি দুইটাতে আপনি ব্যর্থ হন। আপনি নিচ থেকে, আমি যেটা বললাম তার উল্টো দিক থেকেই দেখেন, আপনি আপনার সাফল্যের সম্ভাবনা বেশি হবে। আপনার যদি প্রতিভা কম থাকে তাহলে আপনি বেশি সফল হবেন, কারণ সেটার মধ্যে যে বৈচিত্র্য, যত রকম স্বাতন্ত্র ঘটনা সম্ভাবনা আপনি পাবেন, উপরের দিক থেকে নিচে যখন আপনি দেখতে যাবেন, আপনি কতগুলো স্থির তৈরি করার সিদ্ধান্ত পাবেন, যেগুলো অনেক বছর পর পর এখন হবে। কিন্তু যদি আপনি উপর দিক থেকে নিচে দেখতে পারেন এবং নাড়াই দিতে পারেন, তাহলে আপনি অনেক বড় চিন্তাবিদ, অনেক বড় দার্শনিক হতে পারবেন। কিন্তু সাহিত্য কিংবা সমাজ আলোচনা অনেক বেশি সাফল্য আসলে উল্টো দিক থেকে হওয়াটা সম্ভব। তো এতক্ষণ ধরে পরপর দুটো আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি